আমরা আজকে পড়ব সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে চুক্তি। কি চুক্তি? সাবজেক্ট যেমন হবে ভার্বও তেমন হবে। সাবজেক্ট হয় দুই রকমের, হয় সিঙ্গুলার না হয় প্লুরাল। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্বও হবে প্লুরাল। এটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। চলো আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা শিখি। রুলস নাম্বার 1, যেমন দ্য টিচার ইজ অবলিক আর ট্রাভেলিং। এখন প্রশ্ন, দ্য টিচারের সাথে ইজ ট্রাভেলিং হবে না আর ট্রাভেলিং হবে? আমরা জানি এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এখন সাবজেক্টের সাথে দ্য টিচারের সাথে ইজ হবে না আর হবে সেটা কে বলে দিবে? সাবজেক্ট বলে দিবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এখন সাবজেক্টকে দ্য টিচার, দ্য টিচার মানে কি? শিক্ষক। শিক্ষক কয়জন? একজন। একজন হলো সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। ইজ হয় সিঙ্গুলার, আর হয় সিঙ্গুলার। এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব হবে সিঙ্গুলার, তাই সাবজেক্টের সাথে এখানে ইজ হবে, আর হবে না। তো দ্য টিচার ইজ ট্রাভেলিং, তার মানে এখানে ইজ বসবে। তখন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব হবে সিঙ্গুলার। ইজ সিঙ্গুলার আর প্লুরাল, তাই সাবজেক্টের সাথে ইজ হবে। তাই দ্য টিচার ইজ ট্রাভেলিং। এটা হচ্ছে 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে দ্য টিচার ভোটেড বাই দ্য স্টুডেন্টস ইজ ট্রাভেলিং না আর ট্রাভেলিং। এখন এই প্রশ্ন যে এই সেন্টেন্সে ইজ হবে না আর হবে কে বলে দিবে? আমরা নোটটা একটু পড়ি। যখন একের অধিক সাবজেক্ট থাকবে তখন ভার্ব এর পরের অংশ বলবে কোনটা সাবজেক্ট হবে এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তার মানে যখন একের অধিক সাবজেক্ট থাকবে তখন ভার্বের পরের অংশ বলবে কোনটা সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে চলো আমরা একটু পড়ে নিই সেন্টেন্সটি। দ্য টিচার ভোটেড বাই দ্য স্টুডেন্টস ইজ ট্রাভেলিং না আর ট্রাভেলিং। তাহলে এখানে সাবজেক্ট দুইটা, দ্য টিচারও সাবজেক্ট, দ্য স্টুডেন্টসও সাবজেক্ট। কিন্তু বেসিক্যালি কোনটাকে আমরা মেইন সাবজেক্ট ধরব সেটা বলে দিবে কে? শেষ শব্দটা বলে দিবে, মানে গেপের পরের শব্দটা বলে দিবে, এটা গেপ। তাহলে গেপের পরের শব্দ বলে দিবে যে এখানে সাবজেক্টটা কি দ্য টিচার না দ্য স্টুডেন্টস। তাহলে দেখো আমরা একটু অর্থটা করি। দ্য টিচার শিক্ষক, ভোটেড নির্বাচিত হয়েছিল, বাই দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীর দ্বারা, দেশ ট্রাভেলিং ভ্রমণ করার জন্য। তাহলে ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত হয়েছিল শিক্ষকরা ভ্রমণ করার জন্য। তাহলে ভ্রমণ করার জন্য কারা নির্বাচিত হয়েছিল? শিক্ষকরা। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। আবার দ্য টিচার শিক্ষক ভোটের নির্বাচিত হয়েছিল বাই দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রী দ্বারা, দেশ ট্রাভেলিং ভ্রমণ করার জন্য। তাহলে কে ভ্রমণ করার জন্য নির্বাচিত হয়েছিল? টিচার। তাই এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এখানে সাবজেক্ট দ্য স্টুডেন্টস নয়। তাহলে এখানে সাবজেক্ট দ্য টিচার, তাই সাবজেক্ট এখানে দ্য টিচার মানে শিক্ষক। শিক্ষক কয়জন? একজন। একজন হলে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ইজ যেহেতু সিঙ্গুলার তাই এখানে ইজ বসবে। তাহলে অ্যান্সারটা হলো দ্য টিচার ভোটেড বাই দ্য স্টুডেন্টস ইজ ট্রাভেলিং, আর কিন্তু হবে না। পরের রুলস নাম্বার 3, হিজ নলেজ অফ ম্যাথস অ্যান্ড ইংলিশ 8/8 স্টাডি। তাহলে এখানে প্রশ্ন আসলো, আমি একটু বলে রাখি, মূল ভার্বের শেষে যদি মূল ভার্বের শেষে এস বা ইএস থাকিলে, মূল ভার্বের শেষে এস বা ইএস থাকিলে ওই মূল ভার্বটি হয় সিঙ্গুলার, আর মূল ভার্বের শেষে এস বা ইএস না থাকিলে সে মূল ভার্বটি হয় প্লুরাল। তাহলে আমরা একটু বাক্যটা পড়ে নিই। হিজ নলেজ অফ ম্যাথস অ্যান্ড ইংলিশ 8 স্টাডি
না এইটস স্টাডি। প্রশ্নে আসলো এই সেন্টেন্সে ভার্ব হিসাবে এইট বসবে না এইটস বসবে, তাহলে কোনটা বসবে কে বলে দিবে? সাবজেক্ট বলে দিবে। তাহলে এখানে সাবজেক্ট তো দুইটা, হিজ নলেজ ও সাবজেক্ট, ম্যাথস অ্যান্ড ইংলিশ ও সাবজেক্ট, কিন্তু মেইন সাবজেক্ট কোনটা সেটা কে বলে দিবে? আমরা দেখি যে যদি একের অধিক সাবজেক্টের মাঝখানে প্রিপজিশন যুক্ত থাকে, প্রিপজিশন কোনগুলো? অফ, ইনটু, ইনটু, এগুলো হচ্ছে প্রিপজিশন। একের অধিক সাবজেক্টের মাঝে যদি এইরকম প্রিপজিশন অফ, ইনটু, ইনটু যুক্ত থাকে, তাহলে প্রিপজিশনের আগেরটি হবে সাবজেক্ট। তাহলে প্রিপজিশনের আগে আছে হিজ নলেজ, তাহলে এই বাক্যে হিজ নলেজটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট হিজ নলেজ কার জ্ঞান? তার জ্ঞান। তার কয়জন? একজন। একজন বোঝালে সিঙ্গুলার, তাই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এইট সিঙ্গুলার না এইট সিঙ্গুলার? একটু আগেই বললাম মূল ভার্বে এইট একটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার, আর মূল ভার্বের শেষে এস বা এস না থাকলে প্লুরাল, তাহলে এইট হচ্ছে প্লুরাল, এইটস হচ্ছে সিঙ্গুলার। এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব বসবে সিঙ্গুলার, তাহলে এই বাক্যে এইট না বসে বসবে হচ্ছে এইটস। তাহলে হিজ নলেজ অফ ম্যাথস অ্যান্ড ইংলিশ এইটস স্টাডি। আশা করি আমরা তিনটা রুলস বুঝতে পারছি। এখন আমরা 4 নাম্বার রুলসে যাব। তাহলে এখানে কিন্তু নোটটা লেখা আছে যে একের অধিক সাবজেক্টের মধ্যে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের আগেরটি হবে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এটা 3 নাম্বার রুলসের নোট। এখন আমরা রুলস নাম্বার 4 পড়ব। রুলস নাম্বার 4 কি বলছে? সাম অফ দ্য ওয়াটার ইজ গন না আর গন। এখন প্রশ্ন, এই সেন্টেন্সে ভার্ব হিসাবে ইজ বসবে না আর বসবে? আমরা তো জানি ভার্ব কোনটা বসবে সেটা সাবজেক্ট বলে দিবে। তো এখানে সাবজেক্ট কি? সাম অফ দ্য ওয়াটার। এখানে কিন্তু আগের রুলসের ব্যতিক্রম। আগের রুলসে পড়ছিলাম একের অধিক সাবজেক্ট, একের অধিক সাবজেক্টের মাঝখানে প্রিপজিশন যুক্ত থাকলে প্রিপজিশনের আগেরটি হয় সাবজেক্ট, কিন্তু যদি প্রিপজিশনের পরে আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আনকাউন্টেবল নাউনটি হবে সাবজেক্ট। তাহলে দেখো এখানে সাম একটা সাবজেক্ট, দ্য ওয়াটারও একটা সাবজেক্ট, দুটা সাবজেক্টের মাঝে অফ আছে, অফ একটা প্রিপজিশন। তাহলে প্রিপজিশন যুক্ত থাকলে আগে দেখব যে প্রিপজিশনের পরেরটা কি আনকাউন্টেবল নাউন কিনা। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে সকল নাউনকে গণনা করা যায় না তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে দ্য ওয়াটার, ওয়াটার মানে পানি, পানিকে গণনা করা যায় না, তাহলে যে সকল নাউনকে গণনা করা যায় না তারা আনকাউন্টেবল নাউন। তো দ্য ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুটা সাবজেক্ট থাকে আর শেষের সাবজেক্টটি যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে শেষের সাবজেক্টটিকেই মেইন সাবজেক্ট ধরতে হবে। তাহলে এখানে দ্য ওয়াটারই হচ্ছে মেইন সাবজেক্ট। এখন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। দ্য ওয়াটার পানি, পানি কিন্তু আমরা একের অধিক বলি না যে পানিগুলো, পানিগুলো কি বলি? বলি না, শুধু বলি পানি। পানি মানে একক নাম, একক নাম বোঝালে তার নাম সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যেহেতু ইজ সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, তাহলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এখানে ইজ বসবে। তাহলে সাম অফ দ্য ওয়াটার ইজ গন, এখানে আর হবে না। নোট লেখা আছে আনকাউন্টেবল নাউনকে সর্বদা সিঙ্গুলার ধরতে হয়। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব থাকিলে ওই আনকাউন্টেবল নাউনকেই সাবজেক্ট ধরতে হবে। আশা করি আমরা 4 নাম্বার রুলস বুঝতে পারছি। রুলস নাম্বার 5, ইজ অফ দ্য স্টুডেন্টস ইজ গন না আর গন। আমরা একটু আগেই পড়ছিলাম একের অধিক সাবজেক্টের মাঝখানে প্রিপজিশন যুক্ত থাকলে প্রিপজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট। এখানে ইজও একটা সাবজেক্ট, দ্য স্টুডেন্টসও একটা সাবজেক্ট, কিন্তু মেইন সাবজেক্ট কোনটা? দুটা সাবজেক্টের মাঝখানে প্রিপজিশন যুক্ত থাকলে প্রিপজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট তাহলে প্রিপজিশনের আগে কি আছে? ইজ, ইজ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, যে ইজ বসবে না আর বসবে। ইজ মানে কি? প্রত্যেকেই, প্রত্যেকে মানে কি? প্রতিযোগ এক,
তার মানে একজন করে বোঝাচ্ছে। তাহলে একজন বোঝালে তার নাম সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। তাই এখানে ইসের সাথে ইজ বসবে, আর বসবে না। তাহলে ইজ অফ দ্য স্টুডেন্টস ইজ গন। আশা করি 5 নাম্বার রুলসটা আমরা বুঝতে পারছি। এখন আমরা 6 নাম্বার রুলস পড়ব। আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবিলিটিস না আর রেসপন্সিবিলিটিস। তাহলে এই সেন্টেন্সে কি ইজ হবে না আর হবে, কে বলে দিবে? সাবজেক্ট বলে দিবে। তাহলে এখানে সাবজেক্ট তো দুইটা, আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস। তখন দ্য টিচারও আছে, দ্য স্টুডেন্টসও আছে। বেসিক্যালি আমরা কাকে মেইন সাবজেক্ট ধরবো? নোটটা পড়ে নেই। অরযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে অরের পরেরটি হবে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যখন একাধিক সাবজেক্টের মাঝখানে অর যুক্ত থাকবে তাহলে অরের পরেরটা হবে মেইন সাবজেক্ট। তাহলে অরের পরে কে আছে? দ্য স্টুডেন্টস। তাহলে এইটাই হচ্ছে মেইন সাবজেক্ট। এই সাবজেক্টকে অনুসরণ করে ভার্ব বসবে। তো দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, রা মানে একের অধিক বোঝালে প্লুরাল। তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে ইজ প্লুরাল না আর প্লুরাল? আর প্লুরাল। তাহলে এই বাক্যে কিন্তু ইজ না হয়ে আর হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর ট্রাভেলিং আর রেসপন্সিবিলিটিস। আশা করি বুঝতে পারিস এবং নোটটা একটু মুখস্থ রাখবা। 6 নাম্বার রুলসটা আমাদের শেষ। এখন আমরা 7 নাম্বার রুলস পড়ব। নাইদার অফ দ্য টু লাইটস ইজ অবলিক আর গন। এখানে আমাদের কাজ হচ্ছে যে সাবজেক্ট কোনটা। নাইদারও একটা সাবজেক্ট, দ্য টু লাইটসও একটা সাবজেক্ট, কিন্তু মেইন সাবজেক্ট কোনটা? দুটা সাবজেক্টের মাঝখানে অফ আছে, অফ একটা প্রিপোজিশন। যদি দুটা সাবজেক্টের মাঝখানে প্রিপোজিশন যুক্ত থাকে, প্রিপোজিশনের আগেরটি হবে সাবজেক্ট। তাহলে প্রিপোজিশন আগে কি আছে? নাইদার। নাইদার মানে কেউই নয়, কেউই নয় মানে একজনের সাথে তুলনা করা যায়। একজনের সাথে তুলনা করলে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে ইজ বসবে, আর বসবে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে নাইদার অফ দ্য টু লাইটস ইজ গন। আশা করি 7 নাম্বার রুলস বুঝতে পারছো। রুলস নাম্বার 8, অ্যানাম অ্যালং উইথ আদার টিচার্স ইজ অবলিক আর টকিং ক্লাসেস। তাহলে অ্যানাম অ্যালং উইথ আদার টিচার্স ইজ অবলিক আর টকিং ক্লাসেস। তাহলে এই সেন্টেন্সে ইজ হবে না আর হবে, কে বলে দিবে? সাবজেক্ট বলে দিবে। এখন প্রশ্ন, এই বাক্যে অ্যানামও একটা সাবজেক্ট, আদার টিচার্সও একটা সাবজেক্ট, কিন্তু মেইন সাবজেক্ট কোনটা? অ্যানাম না আদার টিচার্স? কোনটা মেইন সাবজেক্ট? কে বলে দিবে? আমরা একটু নোটটা পড়লেই বুঝতে পারবো। অ্যালং উইথ, ইন এডিশন টু, এজ ওয়েল এজ, এদের পূর্বে যে ওয়ার্ড থাকিবে তাকে সাবজেক্ট ধরে। তার মানে অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল এজ, এই সকল শব্দের আগে যেটা থাকবে সেটা সাবজেক্ট। তাহলে এই বাক্যে কিন্তু অ্যালং উইথ আছে। তাহলে অ্যালং উইথ যদি কোনো সাবজেক্টের মাঝখানে থাকে তাহলে অ্যালং উইথ এর আগেরটা হবে সাবজেক্ট। তাহলে অ্যালং উইথ এর আগে আছে অ্যানাম, তাহলে অ্যানামটা হবে সাবজেক্ট। এখন অ্যানামের সাথে ইজ বসবে না আর বসবে, কে বলে দিবে? অ্যানাম কি সিঙ্গুলার না প্লুরাল? অ্যানাম হচ্ছে একজন, একজন হলো সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, তো এখানে ইজ বসবে। তাহলে অ্যানাম অ্যালং উইথ আদার টিচার্স ইজ টকিং ক্লাসেস। আশা করি বুঝতে পারিছে। রুলস নাম্বার 9, মাই প্যান্টস ইজ অবলিক আর ট্রোন। এখানে আমাদের বুঝতে হবে মাই প্যান্টসের সাথে ইজ হবে না আর হবে। এখানে সাবজেক্ট কিন্তু প্যান্টস। প্যান্টস মানে কি? প্যান্টস মানে হচ্ছে আমরা যে জামাটা পরি সেটাই হচ্ছে প্যান্টস। এই জামাটা কিন্তু সিঙ্গুলার না, জামা কিন্তু প্লুরাল। মনে রাখবা যত রকমের জামা কাপড় আছে সবগুলোই হচ্ছে প্লুরাল। তাহলে জামা কাপড় যদি প্লুরাল হয় মানে এটা হচ্ছে প্যান্টস। প্যান্টস মানে কিন্তু আমাদের যেমন ছেলেদের স্যুট বোঝায়, কিন্তু স্যুটের কিন্তু দুইটা পা দেখে এই স্যুটকে বলা হচ্ছে প্লুরাল। তাহলে প্যান্টস হচ্ছে এখানে প্লুরাল, তাই ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে ইজ বসবে না আর বসবে? আর বসবে, যেহেতু আর প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব প্লুরাল। তাহলে অ্যান্সার হবে মাই প্যান্টস আর ট্রোন। এখানে কিন্তু ইজ হবে না। রুলস নাম্বার 10, জাস্ট 10 মাইল বিল্ডিংস স্ট্যান্ড না স্ট্যান্ডস এ ক্যাসেল।
এখন প্রশ্ন, এই বাক্যে কি ভার্ব স্ট্যান্ড বসবে না স্টেন্স বসবে? কে বলে দিবে? সাবজেক্ট বলে দিবে। সাবজেক্ট কোনটা? এটা একটা ইনভার্টেড সেন্টেন্স। ইনভার্টেড সেন্টেন্স মানে উল্টানো সেন্টেন্স। উল্টানো সেন্টেন্স কেমন করে বুঝবো? অর্থটাই বলে দিচ্ছে দেখো, জাস্ট 10 মাইল বিল্ডিং স্ট্যান্ড এ ক্যাসেল। শুধুমাত্র 10 মাইল দূরে এ ক্যাসেল অবস্থিত। কে অবস্থিত? এ ক্যাসেল। কার সম্পর্কে বলা হচ্ছে? ক্যাসেল সম্পর্কে বলা হচ্ছে। যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই তো সাবজেক্ট। তাহলে এই বাক্যে কিন্তু সাবজেক্ট হচ্ছে ক্যাসেল। তার মানে এইরকম কোনো বাক্যে যদি সাবজেক্টটা শেষে থাকে তাহলে তাকে বলা হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স। আর ইনভার্টেড সেন্টেন্সের সাবজেক্ট থাকে শেষে। আর সাবজেক্টই বলে দিবে যে এখানে কোন ভার্ব বসবে। এখানে সাবজেক্ট কি? ক্যাসেল। এ ক্যাসেল মানে কয়টা ক্যাসেল? একটি ক্যাসেল। একটি বোঝালে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও হয় সিঙ্গুলার। কিন্তু স্ট্যান্ড তো মূল ভার্ব। মূল ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার, আর মূল ভার্বের শেষে এস বা ইয়েস না থাকলে সেটা হচ্ছে প্লুরাল। তাহলে এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব হবে সিঙ্গুলার। তাই এই বাক্যে কিন্তু স্ট্যান্ড না হয়ে স্ট্যান্স হবে। তাহলে জাস্ট 10 মাইল বিল্ডিং স্ট্যান্ডস এ ক্যাসেল। নোট লেখা আছে, ইনভার্টেড সেন্টেন্স বা উল্টানো সেন্টেন্সের সাবজেক্ট সর্বদা ভার্বের পরে থাকে। অর্থ অনুযায়ী ইনভার্টেড সেন্টেন্স চিনতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসিবে। অর্থই বলে দিচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে, ক্যাসেল সম্পর্কে বলা হচ্ছে। যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই সাবজেক্ট। আর সাবজেক্ট শেষে থাকলে সেটা ইনভার্টেড সেন্টেন্স বা উল্টানো সেন্টেন্স। উল্টানো সেন্টেন্সের সাবজেক্ট থাকে শেষে, সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব হচ্ছে সিঙ্গুলার। মনে রাখবা, মূল ভার্বের ক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার, আর মূল ভার্বের শেষে এস বা ইয়েস না থাকলে প্লুরাল। আশা করি আমরা 9টা রুলস বুঝতে পারছি। এরপর 10টা রুলস বুঝতে পারছি। এরপর আমরা যেটা পড়ব 11 নাম্বার রুলস। রহিম অ্যান্ড করিম গো না গোস দেয়ার। অর্থাৎ এই সেন্টেন্সে কি গো হবে না গোস হবে? কে বলে দিবে? সাবজেক্ট বলে দিবে। সাবজেক্ট এখানে কে? রহিম অ্যান্ড করিম। মনে রাখবা, দুটা ব্যক্তিকে যদি দিবে, রহিম একটা ব্যক্তি, করিম একটা ব্যক্তি, দুটা ব্যক্তিকে যদি অ্যান বাট দ্বারা যুক্ত থাকে তাহলে ওই দুটা ব্যক্তিকে একত্রে সাবজেক্ট ধরতে হয়। দুটা ব্যক্তি যদি অ্যান দ্বারা যুক্ত থাকে ওই দুটা ব্যক্তিকে একত্রে সাবজেক্ট ধরতে হয়। তাহলে এখানে কয়টা ব্যক্তি? দুইটা। দুইটা হলে প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও হয় প্লুরাল। গো প্লুরাল না গোস প্লুরাল? গো প্লুরাল। কেন? গোসের শেষে ইএস আছে, ইএস থাকলে সিঙ্গুলার, আর এখানে ইএস নাই দেখে এটা প্লুরাল। সাবজেক্ট প্লুরাল তাই ভার্বও প্লুরাল। তো এখানে হবে গো। রহিম অ্যান্ড করিম গো দেয়ার। তাহলে নোট আমরা লেখকে একটু বুঝে নিব। সাবজেক্টের মধ্যে একাধিক ব্যক্তি অ্যান দ্বারা যুক্ত থাকিলে সব ব্যক্তিকে একত্রেই সাবজেক্ট ধরতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসিবে। রুলস নাম্বার 12, লাস্ট রুলস 12 নাম্বার। ম্যাঙ্গো অ্যান্ড রাইস ইজ অবলিক আর ফেভারিট ডিশ অন দ্য মেনু। তাহলে এই বাক্যে ইজ বসবে না আর বসবে? কে বলে দিবে? সাবজেক্ট। সাবজেক্ট কি? ম্যাঙ্গো এবং রাইস। ম্যাঙ্গো এবং রাইস দুটাই সাবজেক্ট, কিন্তু মেইন সাবজেক্ট কোনটা? আমরা তো জানি দুটা সাবজেক্ট যদি অ্যান দ্বারা যুক্ত থাকে তাহলে পুরাটাকেই সাবজেক্ট ধরতে হবে। কিন্তু ম্যাঙ্গো আম, রাইস হচ্ছে ভাত, দুটা কিন্তু ব্যক্তি না, দুটাই হচ্ছে বস্তু। একাধিক বস্তু যদি অ্যান দ্বারা যুক্ত থাকে একাধিক বস্তুকেই সাবজেক্ট ধরতে হবে, কিন্তু সেটাকে সিঙ্গুলার ধরতে হবে। একাধিক বস্তুকে একত্রে যখন আমি সাবজেক্ট ধরিচ্ছি তখন একাধিক বস্তুকে একত্রে যখন সাবজেক্ট ধরব তখন তাকে আমি সিঙ্গুলার ধরব। তাহলে একাধিক বস্তু যখন অ্যান দ্বারা যুক্ত থাকবে তখন একাধিক ওই বস্তুকেই সাবজেক্ট ধরতে হবে এবং তাকে সিঙ্গুলার ধরতে হবে। আর ব্যক্তি হলে একাধিক ব্যক্তি অ্যান দ্বারা যুক্ত থাকলে তাকে প্লুরাল, একাধিক বস্তু অ্যান দ্বারা যুক্ত থাকলে ওই সাবজেক্টটা হয় সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব হবে সিঙ্গুলার। ইজ সিঙ্গুলার আর প্লুরাল, তাহলে এখানে ইজ হবে। তাহলে ম্যাঙ্গো অ্যান্ড রাইস ইজ ফেভারিট ডিশ অন দ্য মেনু। নোট, সাবজেক্টের মধ্যে যদি একের অধিক বস্তু বা খাবারের নাম থাকে তাহলে সবগুলোকে একত্রে সিঙ্গুলার ধরতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আশা করি বুঝতে পারিস। এটাই ছিল এই 12টা রুলসের মাধ্যমে আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট
ক্লিয়ার করলাম। আশা করি তুমি বুঝতে পারিছো। এগুলো ভালো করে দেখে যেও। একটু যখন এগুলো ক্লাস করবা, যে পৃষ্ঠা ক্লাস করবা ওটা স্ক্রিনশট দিবা, দিয়ে খাতায় লিখবা। যেটা ক্লাস করবা ওই পৃষ্ঠা আটকে থুয়ে স্ক্রিনশট দিবা, দিয়ে খাতায় তুলে নিবা। নিয়ে এই লেকচারটা শুনবা আর ক্লাস করবা। আশা করি তুমি বুঝতে পারছো। ভালো করে পরীক্ষা দিও।